মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। রিজু দেখে দারুকা গ্রাম যুদ্ধের জন্য তৈরি, কিন্তু সে বুঝতে পারে তার মামা এবং অ্যান্ডারসনের বিরুদ্ধে লড়াই করতে শুধুমাত্র শারীরিক ক্ষমতা থাকলেই হবে না, তার সঙ্গে থাকতে হবে ক্ষুরোধার বুদ্ধি। সেই জন্য রিজু কীর্তনিয়াকে বলে, আমি জানি তোমরা সকলে প্রতিশোধের আগুনে জ্বলছ, কিন্তু আমাদেরকে মাথা ঠান্ডা রেখে এই লড়াই মোকাবিলা করতে হবে। ওদের কাছে ফটিক এখনো আটকে আছে। আমাদের একটা ভুল পদক্ষেপ ফটিকের মৃত্যুর কারণ হতে পারে। কীর্তনিয়া বলে, তাহলে এখন আমাদের কর্তব্য কি, তুমি বলে দাও। রিজু উত্তরে বলে, ওরা এত খুন অত্যাচার যে কারণে করছে সেটাকেই আমরা আমাদের আসল হাতিয়ার করে তুলব। কীর্তনিয়া রিজুর কথা ঠিক বুঝতে পারে না। সে জিজ্ঞেস করে, কি বলতে চাইছো তুমি রিজু? রিজু বলে, নীল মাধবের মূর্তির জন্য ওরা আজ তোমার বাবাকে মেরেছে, এর আগে ওরা আমার বাবাকেও মেরেছে, কিন্তু আমি চাই না নতুন করে আর কারোর প্রাণ যাক। তাই যতটা সম্ভব আগে আমাদেরকে নীল মাধবের মূর্তি উদ্ধার করতে হবে। সেটা উদ্ধার করতে পারলেই ওদেরকে আমরা আটকাতে পারবো। কীর্তনিয়া রিজুর সঙ্গে সঙ্গে বলে, কিন্তু তুমি কিভাবে নীলমাধবকে উদ্ধার করবে? নীলমাধবের মূর্তি কোথায় সে বিষয়ে তো কেউ কিছু জানে না। রিজু বলে, জানি। কীর্তনিয়া উত্তরে বলে, কিন্তু কিভাবে? রিজু পকেট থেকে নকশাটা বের করে বলে, কোথা গেল পথ, কোথা গেল রথ, যেথা গেলে প্রভু ফিরবে 7 দিন পর। কীর্তনিয়া বলে, কি বলতে চাইছো তুমি? হঠাৎ কীর্তন গাইছো এই অবস্থায়? রিজু বলে, এই কীর্তনেই তো সব উত্তর লুকিয়ে আছে। এই কথা বলে রিজু নকশাটা কীর্তনিয়ার হাতে দেয়। সে নকশাটা ভালো করে দেখে, বলে, এই নকশায় তো সেরকম কিছুই নেই, শুধু একটা বাড়ির ছবি আছে। আর কীর্তনের মধ্যেই বা কি রহস্য লুকিয়ে আছে? রিজু এইবার বলতে শুরু করে, নীলমাধবের মন্দির, বা এখন যা পোড়ো মন্দির নামে প্রচলিত আছে, সেই মন্দিরেই ছিল নীলমাধবের মূর্তি। কিন্তু পরে যখন সেটা বিদেশি নাবিকরা লুট করতে আসে, তখন দারুকা গ্রামের প্রধান নীলমাধবের মূর্তিকে অন্য জায়গায় লুকিয়ে রাখে। সেই জায়গা হলো যেখানে গেলে প্রভু ফিরবে 7 দিন পর। অর্থাৎ জগন্নাথ দেব বা নীলমাধব শুধুমাত্র রথের সময় 7 দিনের জন্য মাসির বাড়িতে যায়, আর 7 দিন পর উল্টো রথের দিন আবার নিজের মন্দিরে ফিরে আসে। এবং এই মাসির বাড়ি হলো বিক্রমগড়ের জমিদার বাড়ি। আর আমার বাবার নকশার মধ্যেও আছে জমিদার বাড়ির ছবি। কীর্তনিয়া রিজুর এই কথাগুলো শুনে বলে, তার মানে বড় পুরোহিত মশাই নীলমাধবের মন্দির থেকে মূর্তি লুকিয়ে এনে মাসির বাড়িতে রেখে গেছে। হা 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 হা, সত্যি প্রভুর কি কৃপা। পাশ থেকে গ্রামবাসীরা বলে ওঠে, জয় জগন্নাথ, জয় নীলমাধব, জয় জগন্নাথ, জয় নীলমাধব। রিজু কীর্তনিয়াকে থামিয়ে বলে, কিন্তু জমিদার বাড়ি এত বড়, কোথায় নীলমাধবের মূর্তি লুকোনো আছে কি করে বুঝবো? কীর্তনিয়া বলে, প্রভু যখন তোমাকে এত কাছে এনেছে তখন ঠিক কোনো না কোনো উপায় ঠিক বের করে দেবেন তিনি। রিজু বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আগে মূর্তি উদ্ধার করাকেই আমাদের প্রধান লক্ষ্য হিসাবে ঠিক করি। রিজু নকশাটা নেয় কীর্তনিয়ার থেকে। সে বলে, তোমরা তৈরি থেকো, যে কোনো সময় হয়তো তোমাদের আমার প্রয়োজন পড়বে। কীর্তনিয়ার সঙ্গে কথা বলে রিজু বেরোয় দারুকা গ্রাম থেকে। ঝর্ণার তলা দিয়ে রিজু যেতে গিয়ে হঠাৎ নকশার কাগজটা রিজুর হাত থেকে জলে পড়ে যায়। রিজু সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে জল থেকে কাগজটা তুলে নেয়। এই নকশাটা বেশ পুরনো, তার মধ্যে জলে ভিজে গেছে। রিজু বেশ চিন্তায় পড়ে যায় নকশাটা নিয়ে। আস্তে আস্তে রিজু নকশাটাকে একটা শুকনো পাথরের উপর রাখে। নকশাটা ঠিক আছে কিনা দেখার জন্য সে কাগজটার ভাঁজগুলো খুলতে থাকে। হঠাৎ রিজু নকশার দিকে তাকিয়ে খেয়াল করে জমিদার বাড়ির আঁকা ছবিটার মধ্যে একটা আবছা রেখা ফুটেছে। রিজু তো এটা দেখে একদম চমকে ওঠে। সে বুঝতে পারছে না হঠাৎ কিভাবে এই নকশার মধ্যে নতুন এই রেখা ফুটেছে। রিজু ভাবে, এই কাগজে কি কোনো অদৃশ্য কালি দিয়ে কিছু লেখা আছে? তার সঙ্গে সঙ্গে মনে পড়ে সে তার বাবার বইয়ের আলমারিতে একটা বইতে এটা পড়েছিল। এই রকম গোপন কালির সাহায্যে আমেরিকান বিপ্লবের সময় জর্জ ওয়াশিংটন কালপার স্পাইরিং এই অদৃশ্য কালি ব্যবহার করেছিলেন। রিজু নকশাটা আরও একবার জলের মধ্যে ডোবায়। এইবার নকশাটা তুলে রোদের মধ্যে নিয়ে আসে। কিছুক্ষণ সে রোদের মধ্যে কাগজটাকে রেখে দেয়।
কাগজটা যত রোদের তাপে শুকোতে শুরু করেছে, রিজু দেখে তত ওই নকশার মধ্যে আবছা রেখাটা পরিষ্কার করে ফুটতে শুরু করেছে। রিজু নকশাটার কাছে গিয়ে বসে, তারপর এক মনে তাকিয়ে আছে ওই দিকে। কাগজটার একদম মাঝখান দিয়ে ফুটে উঠেছে একটা মূর্তির ছবি। রিজু বুঝতে পারে এই হলো তাহলে নীল মাধবের মূর্তি। রিজু তো বিশ্বাস করতে পারছে না যে এতদিন পর অবশেষে সে নীল মাধবের মূর্তি উদ্ধার করতে পেরেছে। কিন্তু এত ভালো একটা মুহূর্তেও রিজু পুরোপুরি খুশি হতে পারছে না, কারণ রিজুর এতদিনের লড়াইতে যে তার সহযোগী ছিল ফটিক, সে এখন অ্যান্ডারসন এবং তার মামার দখলে। রিজু ভাবে নাট মন্দির থেকে সে ঠিক নীল মাধবের মূর্তি পরে উদ্ধার করে নেবে, কিন্তু ফটিককে তাকে এবার উদ্ধার করতেই হবে, না হলে বেশি দেরি হয়ে যাবে। আর ততক্ষণে যদি ফটিকের সাথে ওরা কিছু খারাপ করে ফেলে। রিজু দৌড়ে বাড়ির দিকে রওনা দেয়। রিজু রাস্তা দিয়ে যেতে যেতে খেয়াল করে পাশের রাস্তায় মিস্টার অ্যান্ডারসনের কালো গাড়িটা দাঁড়িয়ে। রিজু গাড়িটা দেখে থেমে যায়, লুকিয়ে লুকিয়ে গাড়িটার কাছে আসার চেষ্টা করে। গাড়িটা কাছে আসতেই রিজু কারোর একটা গলার আওয়াজ শুনতে পায়। সে থেমে যায়। একটু দূর থেকে সে চেষ্টা করতে থাকে যদি কোনো কথা শোনা যায় কিনা, কিন্তু ঠিকভাবে কোনো কথা রিজুর কান পর্যন্ত পৌঁছচ্ছে না। রিজু সাহস করে আরও এগোতে থাকে গাড়ির দিকে। ঠিক তখনই গাড়ির দরজা খোলার আওয়াজ হয়। রিজু আওয়াজ শুনে ঘাবড়ে মাটিতে পড়ে যায়। এদিকে গাড়ি থেকে দুটো পা নামতে দেখা যায়, তারপর সাথে আরো দুটো পা নামে। রিজুকে দেখে নেবে এরকম একটা মুহূর্ত তৈরি হতে যাবে, হঠাৎই রিজুকে কেউ একটা টেনে গাছের পিছনে আড়াল করে দেয়। রিজু দেখে যাত্রা অভিনেতা শক্তি কুমার। সে ফিসফিস করে রিজুকে বলতে থাকে, কি করছো তুমি রিজু? তোমার এই আবেগই তোমাকে বিপদে ফেলবে, কিন্তু কি দরকার ছিল এইভাবে গাড়ির সামনে চলে আসার? রিজু বলে, আমার বন্ধুকে ওরা আটকে রেখেছে, আর আমি কিছু করতে পারছি না ফটিককে ছাড়া। আমাকে এইবার কিছু করতে হবে ফটিকের জন্য। আপনি আপনি ছাড়ুন আমাকে, আমি এক্ষুনি ওদের কাছে যাব। শক্তিকুমার রিজুর এই কথা শুনে তাকে আরো শক্ত করে ধরে বোঝায়, রিজু তুমি এরকম বলো না, এইভাবে তুমি ফটিককে ফিরে পাবে না। ওইদিকে গাড়ি থেকে নেমে দাঁড়ায় জগাই এবং মাথাই গুন্ডা। গাড়িটা ওদের নামিয়ে চলে যায়। শক্তিকুমার রিজুকে বলে, তুমি জানতে চাও তো কোথায় ওরা ফটিককে আটকে রেখেছে? চলো, এই দুই গুন্ডার মুখ থেকেই আজ আমরা কথা বের করব। গুন্ডা দুটো গ্রামের দিকে এগোয়। ওদের পিছন নেয় রিজু এবং শক্তিকুমার। রিজুর কানে আসে শক্তিকুমারের পিঠের থলি থেকে একটা ফোঁস ফোঁস আওয়াজ। রিজুর মুখে একটা হাসি ফুটে ওঠে। একে অপরের দিকে তাকায় ওরা দুজন। জগাই এবং মাথাই দুই ভাই হাঁটতে হাঁটতে তাদের বাড়ির সামনে এসে পৌঁছয়। রিজু এবং শক্তিকুমারও তাদের পিছন পিছন আসে। গুন্ডা দুটো তাদের ঘরের মধ্যে ঢোকে। রিজুরা জানলা দিয়ে দেখছে ওরা কি করছে। দেখে গুন্ডাগুলো ঘরের মধ্যে ঢুকে নিজেদের মধ্যে কথা বলছে। জগাই মাথাইকে বলে, আর তো কটা দিন, একবার বস গুপ্তধন পেয়ে গেলে তারপর আমাদেরকে অনেক টাকা দেবে। মাথাই এই সব কথা শুনে বলে, বস যে এতগুলো টাকা দেবে, কি করবি অতগুলো টাকা নিয়ে? উত্তরে জগাই বলে, কি করবো মানে, একবার টাকা পেয়ে গেলে খরচের অভাব আছে নাকি? হ্যাঁ, শহরে যাবো, বাড়ি কিনবো, ভাবছি বাকি জীবনটা আমি ওখানেই কাটিয়ে দেবো, বুঝলি? এই সব কথা শুনে মাথাই বলে, এখন ওই ছেলেটাকে মারা বাকি আছে, তারপর গুপ্তধন পাওয়াটাও। এক এক করে এই কাজগুলো মেটাতে হবে আগে, না হলে এইসব স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। শক্তিকুমার গুন্ডা দুটোর কথা শুনে রিজুকে বলে, শুনলে শুনলে তো এদের মতলবটা? রিজু বলে, খুব ভালো করেই বুঝেছি, ফটিককে মেরে গুপ্তধন নিয়ে পালানোর ধান্দা। শক্তিকুমার বলে, দাঁড়াও, অত সস্তা নাকি পালানো? এই বলে পিঠের ঝুলি থেকে বের করে আনে তার পোষা গোখরো সাপটা। রিজু নিজেই দুপা পিছিয়ে যায় সাপটাকে দেখে। শক্তিকুমার বলে, ভয় পেও না, ও তোমাকে কিছু করবে না, তোমাকে এখন চিনে গেছে। ওইদিকে ঘরের ভিতরে জগাই বলে, শোন, আমি একটু স্নান করে আসি, ওই বুড়োটাকে মারার পর থেকে চান করার সময় পাইনি। মাথাই বলে, যা তুই চান করে আয়,
তারপরে আমি যাবো, যা। জগাই বাথরুমে ঢুকে যায়। এইবার শক্তি কুমার সাপটা ঘরের ভেতরে ঢুকিয়ে দেয়। সাপটা জানলা দিয়ে নেমে আস্তে করে মাধাইয়ের দিকে এগিয়ে যেতে থাকে। মাধাই সোফাতে শুয়ে নিজের মোবাইলে গান চালিয়ে চোখটা বন্ধ করে গুনগুন করতে থাকে। সাপটা মাধাইয়ের একদম কাছে চলে আসে। আস্তে করে মাধাইয়ের পা বেয়ে মাথার দিকে যেতে থাকে। মাধাইয়ের গাতে সুরসুরির মতন হতে থাকে। সে একটু নড়ে চড়ে বসে। শক্তি কুমারকে রিজু বলে, শক্তি কাকু, মাধাই তো বুঝে যাবে ওর শরীরে সাপ উঠছে। শক্তি কুমার বলে, দাঁড়াও, শেষ পর্যন্ত কি ঘটছে দেখো। ওইদিকে সাপটা মাধাইয়ের বুকে উঠে আসে। মাধাই বুঝতে পারে কিছু একটা তার শরীরে উঠছে। চোখ খুলে দেখে একটা সাপ ফনা তুলে দাঁড়িয়ে তার বুকে। থরফরিয়ে উঠে সাপটাকে দেখে মাধাই। বিকট জোরে ভয়তে চিৎকার করে ওঠে সে। ঠিক সেই সময় এক ছোবল মারে মাথাইকে। রিজু জানলার বাইরে থেকে এই দৃশ্য দেখতে থাকে। শক্তিকুমার তাকে বলে, আমার এই গোখরো সাপের কামড়ে ক্ষতস্থানে ব্যথা বা ফোলা কম হয়, কিন্তু কিন্তু ক্ষতস্থানে 10 থেকে 15 মিনিটের মধ্যে অসাড় ও অবশ ভাব শুরু হয়, দেহ টলতে থাকে। রিজু দেখে মাধাই উঠে দাঁড়ায়। সে যেন আর নড়তে পারছে না। রিজু বলে, এবার কি হবে তাহলে? শক্তিকুমার রিজুকে আবার বলে, বাধা এখন সংজ্ঞাহীন হয়ে পড়বে। ওর শ্বাসযন্ত্রের পেশি অবশ হয়ে যাবে এবং খিঁচুনি শুরু হবে। রিজু দেখে ওইদিকে ঘরের মধ্যে মাধাইয়ের শরীর কেমন একটা করতে শুরু করেছে। শক্তিকুমার বলে, চিন্তা করো না, 8 থেকে 72 ঘন্টার মধ্যে ঠিকঠাক চিকিৎসা হলে মাধাই বেঁচে যাবে। আমি পুলিশে খবর দিয়েছি, ওরা আসছে বলে। এইদিকে মাধাইয়ের চিৎকার শুনে বাথরুম থেকে বেরিয়ে আসে জগাই। সে বেরিয়ে এসে দেখে মাধাই মাটিতে শুয়ে আছে, তার মুখ থেকে গ্যাঁজলা বেরোচ্ছে। জগাই তো চমকে ওঠে মাধাইয়ের অবস্থা দেখে। সে বুঝতে পারে না কিভাবে এমন হলো। হঠাৎই জগাই সাপের ফোঁস আওয়াজ শুনতে পায়। সে ঘুরে দেখে একটা সাপ ফনা তুলে দাঁড়িয়ে। রিজু সঙ্গে সঙ্গে শক্তিকুমারকে বলে, শক্তি কাকু, জগাইকে সাপে কামড়ে দিলে ফটিক কোথায় আছে আমরা জানবো কিভাবে? শক্তিকুমার বলে, হ্যাঁ, ঠিক বলেছ, জগাইকে সাপে কামড়াতে দেওয়া যাবে না। ঠিক। রিজু বলে, 1, 2, 3। ওরা দুজন একসাথে দরজায় ঝাঁপিয়ে পড়ে। দরজা ভেঙে ঘরে ঢুকে দাঁড়ায় রিজু আর শক্তিকুমার। জগাই চমকে ওঠে আচমকা ওদেরকে দেখে। রিজু ঘরে ঢুকেই বলে, খেল খতম তোমাদের জগাই। মুখোশের আড়ালে অনেক লুকিয়েছ, এইবার জেলের পিছনে লুকোনোর জন্য তৈরি হও। জগাই এই কথা শুনে পালাতে যায়। শক্তিকুমার একটা মাছ ধরার জাল রিজুকে ছুঁড়ে দেয়। রিজু জালটা নিয়ে জগাইয়ের দিকে ছুঁড়ে। যত ছাড়ানোর চেষ্টা করে জগাই, তত জালের মধ্যে জড়িয়ে যেতে থাকে। রিজু জগাইয়ের কাছে এসে দাঁড়ায়, বলে, বলো বলো এবার ফটিককে কোথায় আটকে রেখেছো তোমরা? জগাই বলে, না, কিছুতেই বলবো না, আমাদের টাকা দরকার, আমরা শহরে বাড়ি করব। তোমাদেরকে বলে দিলে বস আমাদেরকে আর টাকা দেবে না। শক্তিকুমার জগাইয়ের এই কথা শুনে বলে, ওরে মূর্খ, যদি বেঁচেই না থাকিস তাহলে টাকা নিয়ে কি করবি? রিজু বলে, তাড়াতাড়ি উত্তর দাও, তাহলে তোমাকে আমরা ছেড়ে দেবো। জগাই কোনো কথা শুনতে রাজি না। সে কিছুতেই উত্তর দিচ্ছে না। শক্তিকুমার বলে, বেশ, তুমি যদি উত্তর না দাও তাহলে মাধাইয়ের মতো তোমাকেও সাপে কামড়াবে। দেখো এবার তুমি কি করবে। এবার সাপটা নিয়ে শক্তিকুমার জগাইয়ের দিকে এগোতে থাকে। সাপটা একদম বড় করে ফনা তুলে দাঁড়িয়ে ফোঁস ফোঁস করছে। জগাই ভয়ে চোখ বন্ধ করে দিচ্ছে। রিজু বলে, দেখো তোমার মৃত্যু তোমার দিকে এগিয়ে আসছে। জগাই বুঝতে পারে তার সামনে আর কোনো রাস্তা নেই। বেঁচে থাকতে হলে তাকে রিজুর কথার উত্তর দিতেই হবে। সাপটা একদম জগাইয়ের সামনে চলে আসে। রিজু বলে, শেষবারের মতো তোমাকে জিজ্ঞেস করছি, বলো ফটিক কোথায়? জগাই একটু চুপ থেকে বলে, ফটিক তোমার মামা এবং মিস্টার অ্যান্ডারসনের কাছে আছে। শক্তিকুমার এইবার সাপটাকে নিজের থলির মধ্যে ভরে নেয়। রিজু আবার জগাইকে বলে, তারা কোথায়? জগাই বলে, ওরা ফটিককে এয়ারফিল্ডের মাঠে আটকে রেখেছে। সঙ্গে সঙ্গে শক্তিকুমার বলে, এয়ারফিল্ডের মাঠে? ওটা তো একটা পরিত্যক্ত এয়ারপোর্ট। রিজু শক্তিকুমারকে জিজ্ঞেস করে, শক্তি কাকু, এটা কোন জায়গার কথা বলছে জগাই? শক্তিকুমার রিজুকে বলে, বিক্রমগড়ে বহু পুরনো একটা বিমানবন্দর ছিল, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিদেশি বাহিনীর অস্ত্রশস্ত্র ও জনশক্তি এবং গোলাবারুদ সরবরাহের জন্য এই এয়ারফিল্ড নির্মিত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কিছুদিন এই বিমানবন্দর চলতে থাকে, তবে পুরোটাই সামরিক কারণে।
তারপর 1984 সালে বিমানবন্দরটি পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়। এখন ব্যাপার হলো এই পরিত্যক্ত বিমানবন্দরে মিস্টার অ্যান্ডারসন কি করছে। রিজুও বুঝতে পারে না এয়ারফিল্ডের মাঠে কি করতে পারে অ্যান্ডারসন। হঠাৎই জগাইয়ের ফোন বেজে ওঠে। রিজু দেখে খাটের উপর ফোন বাজছে। কাছে গিয়ে দেখে লেখা বস কলিং। রিজু হাতে তুলে নেয় ফোনটা। মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।